সাক্ষর সামনে চৈতিকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দিল ঝিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু কথা বলতে পারছে না। তখন সাক্ষ্য বলে, দাদু, দাদু, তোমার কেমন লাগছে বলো? কোথায় কষ্ট হচ্ছে বলো? তখনই দাদু বুকে হাত দিয়ে দেখায়। তখন সাক্ষ্য বলে, তোমার বুকে ব্যথা করছে? ব্যথা করছে দাদু? তখন দাদু মাথা নেড়ে বলে, হ্যাঁ, বুকে কষ্ট হচ্ছে। তখন তো সবাই সবাই দাদুর চিন্তায় অস্থির হয়ে আছে। তখন সাক্ষ্য বলে, কোথা থেকে কি হয়ে গেল? তখন দাদু মাথা দেখিয়ে বলে, মাথাও যন্ত্রণা করছে। তখন ঠাম্মি বলে, মানুষটা তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? তখন সাক্ষ্য বলে, না না ঠাম্মি, 3 মাস হলো কোনো রকম কোনো টেস্ট করা হয়নি দাদুর, সেই জন্য হয়তোবা কোনো একটা রোগ রোগ বাঁধিয়ে নিয়েছে। তাই আজকে আজকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তখন তখন ঝিলও খুব চিন্তা করতে থাকে। তারপরে সাক্ষ্য বলে, দাদু তুমি চিন্তা করো না, আমরা তোমাকে নার্সিং হোমে নিয়ে আজকেই ভর্তি করব। তোমার সব কষ্ট দূর হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তখনই ঝিলের বোন বলে, আচ্ছা, আমরা তাহলে আজকে আসি। এখানে থেকে আমরা এখন আর ভিড় বাড়াবো না। এখান থেকে বা কি করব? তখনই তখনই দেখা যাবে সাক্ষ্য তাকিয়ে থাকে। তারপরেই ঝিলদের ওখানকার একটা ছেলে বলে, বড়বাবুর রক্ত লাগলে আমাদের বলবেন, আমরা সবাই সবাই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ বড়বাবু আমাদের সেই সিনিয়র ডক্টর, সে তার জন্য কিছু করতে পারলে আমাদেরও ভালো লাগবে। তখন সাক্ষ্য বলে, বলেছো এটাই অনেক, রক্ত মনে হয় লাগবে না। তখনই সে ছেলেটা বলে, না না, আমরা বলার জন্য বলিনি, খুশি হওয়ার জন্য বলিনি, আমরা বলেছি লাগলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তখনই তখনই ছোটকা বলে, আচ্ছা, অ্যাম্বুলেন্স কি এলো? বাবা তো টেস্ট গুলো করাতে হবে, আবার সিরিয়াস কিছু হলো নাকি? বাবা তো শরীরটা মোটেও ভালো নয়, কি থেকে কি হয়ে গেল? সুস্থ ছিল। তখনই মেজ কাকি বলে, দিব্যি মানুষটা ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল কি করে? সেটাই তো বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল? তখন সাক্ষ্য ঝিলকে বলে, ঝিল, দেখছোই তো দাদুর কি অবস্থা। তোমার জন্মদিনটা না আমরা আর এখানে পালন করতে পারছি না, ঠিক আছে? তখন ঝিল বলে, কি গো তুমি, দাদুর এরকম অবস্থা, তার মধ্যে আমি জন্মদিন পালন করার কথা বলবো? তুমি কি করে ভাবলে? আমার জন্মদিন বড় না দাদুর জীবনটা বড়? আগে দাদু সুস্থ হয়ে যাক, তারপরে না হয় সবকিছু হবে। কিন্তু আমার জন্মদিন পালন করতে হবে না। জন্মদিন পালন করেই বা কি হবে বলো তো? এসবের না কোনো দরকার নেই, আগে দাদু সুস্থ হয়ে যাক। তখনই সাক্ষর মা বলে, তোমার কথাই হবে নাকি? তখনই ঝিল বলে, হ্যাঁ মা, আমার কথাই হবে। কারণ আমি হসপিটালে এই 2 দিন হলেও তো থেকেছি। আমি হসপিটালে থেকে কিছু না কিছু করতে না পারি, আমি দাদুর সেবাও তো করতে পারবো। তাই আমি ওনাদের সঙ্গে হসপিটালে যাব, দাদুর কাছে থাকবো, দাদুর সেবা করব। তখনই সাক্ষর বোন বলে, ঠিক বলেছে ঝিল, তুমি যাও, তুমি না থাকলে তো দাদুর আজকে অনেক বড় কোনো কিছু হয়ে যেতে পারতো। তুমি যদি সময় মতো দাদুকে ধরে না ফেলতে, তাহলে তো দাদু পড়ে গেলে আজকে হয়তো বা দাদু আমাদের কাছে থাকতোই না। তখনই অ্যাম্বুলেন্স চলে আসে, আর লোকও ওপরে চলে আসে। তারপরে দাদুকে শুইয়ে দেয়, আর ওরা দাদুকে নিয়ে তখন নিচে চলে যায়। তখনই দেখা যাবে ঝিলের মা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমরা এখন যাই, ঠিক আছে? ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে আমরা বড়বাবুর জন্য পুজো দেব, প্রার্থনা করব। সত্যি খুব জাগ্রত মন্দির। বড়মা, আপনি হয়তোবা বিশ্বাস করবেন না, কিন্তু বিশ্বাস করুন, সেখানে না খুব জাগ্রত। আপনি কান্নাকাটি করবেন না। ওইদিকে ঠাম্মি খুব কান্নাকাটি করছে। তখন ছেলের মা বলে, আমরা বড়বাবুর জন্য প্রার্থনা করব, দেখবেন বড়বাবু ঠিক সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। আপনি কাঁদবেন না, কাঁদবেন না আপনি। ঠিক তখনই তখনই দেখা যাবে ঠাম্মি দাদুর জন্য অনেক কাঁদতে থাকে, আর বলে, মানুষটা মানুষটা সকালেও ঠিক ছিল, হঠাৎ করে হঠাৎ করে কি হয়ে গেল যে এরকম অসুস্থ হয়ে গেল? সে কি আর ফিরবে না? তখনই ঝিল ঠাম্মির কাছে যা গিয়ে বলে, ঠাম্মি, একদম তুমি চিন্তা করো না, দাদুকে ঠিক সুস্থ করে বাড়িতে নিয়ে আসবো। আমরা সবাই যাচ্ছি তো, সবাই যাবে, তুমি চিন্তা করো না, দাদু ঠিক সুস্থ হয়ে যাবে, দাদুর কিচ্ছু হবে না। দাদুর ছেলে নাতি সবাই তো ডাক্তার। তখন ঠাম্মি ঠাম্মি ঝিলকে বলে, তুমি তুমি যাও, আমার তোমার উপর ভরসা আছে। তুমি না থাকলে তো আজকে আজকে তোমার দাদু বাঁচতই না। তোমার দাদু যদি সত্যি পড়ে যেত, তাহলে তো তোমার দাদুর কি হতো কে জানে। ভাগ্যিস তুমি ধরে ফেলেছিলে ওই সময়টায়, না হলে তো আমরা তোমার দাদুকে আর ফিরেই পেতাম না। তোমার কাছে না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। তখনই তখনই দেখা যাবে স্বাক্ষর মা এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন চিল বলে, না না ঠাম্মি, এই কথা বলে আমাকে লজ্জায় দিবেন না। আমি এবারের বউ, আর আমার দায়িত্ব এটা, তাও তো আমি এতটুকু করতে পেরেছি। এই বলে ওরা হসপিটালে চলে যায়। এদিকে দাদুকে হসপিটালে ভর্তি করে।
তখন দাদু চেক আপ করতে থাকে। তখন সাক্ষর বাবা সাক্ষ্যকে বলে, রিপোর্ট গুলো আসলো? তখন সাক্ষ্য নার্সকে বলে, রিপোর্ট গুলো এসেছে? তখন নার্স বলে, না না স্যার, এখনো রিপোর্ট গুলো আসেনি। তখন চৈতি বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং দেখে আসছি রিপোর্ট এসেছে কিনা। তখন চৈতি যেতে লাগলেই ঝিলের সঙ্গে ধাক্কা লাগে। তখন চৈতি বলে, আচ্ছা ঝিল, তুমি বা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলো তো, তোমার তো এখানে কোনো দরকার নেই। এখানে ডক্টর আছে, নার্স আছে, সবাই তো আছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি বাইরে গিয়ে দাঁড়াও না। তখন ঝিল বলে, কেন? আমি কেন বাইরে গিয়ে দাঁড়াবো? এখানে তো সবাই আছে, ডাক্তার আছে, নার্স আছে, আর তাছাড়া দাদুর বাড়ির লোক তো একজন থাকে পেশেন্টের। আমি না হয় বাড়ির লোক হয়ে থাকবো। তখন চৈতি বলে, তুমি এখানে থেকেই বা কি করবে? তোমার এখানে থাকারই বা কি দরকার? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন তো ঝিল এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন চৈতি বলে, এখানে ডক্টর আছে, সবাই আছে। অপারেশন দরকার হলে বা কোনো কিছু হলে তখন তো তুমি এখানে থাকতে পারবে না। তাহলে তুমি শুধু শুধু কেন কেন বাড়াবাড়ি করছো? তখন সাক্ষর বাবা বলে, আচ্ছা চৈতি, গিয়ে দেখো না রিপোর্ট গুলো হলো কিনা। তখন এই নার্স রিপোর্ট নিয়ে আসে। তখন রিপোর্ট দেখেই সাক্ষ্য যেন টেনশনে পড়ে যায়। তখন ঝিলও তাকিয়ে থাকে সাক্ষ্যর দিকে। তখন সাক্ষ্যর বাবা বলে, কি হয়েছে? তখন সাক্ষ্যর বাবাকে রিপোর্ট গুলো দেয়। তখন সাক্ষ্যর বাবা বলে, এ কি, এ তো দেখছি দুটো ব্লক হয়ে গেছে। এ তো এখনই অপারেশন করতে হবে, রিং বসাতে হবে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ বাবা, আমিও তো সেটাই দেখছি। এত বড় একটা রোগ দাদু হঠাৎ করে কিভাবে বাদিয়ে ফেললো, আমি এখনই ডক্টরকে ফোন করছি। এই বলেই সাক্ষ্য বেরিয়ে চলে যায়। তখন ঝিল সাক্ষ্যর পিছন পিছন আসলে চৈতি এসে ঝিলকে আটকায় আর বলে, ঝিল, তুমি কোথায় যাচ্ছ? তখন ঝিল বলে, আসলে আমি ওর সঙ্গে একটু কথা বলবো, দাদুর কি অবস্থা সেটা জানার জন্য। তখন চৈতি বলে, তুমি জেনে কি করবে? দেখলে না, যার পিছন পিছন আসলে সে তোমাকে অ্যাভয়েড করে চলে গেল। আর তাছাড়া এখন অপারেশন করাতে হবে দাদুর, আর সেটা নিয়ে সাক্ষ্য খুব টেনশনে আছে। তুমি না ওর টেনশনটা আর বাড়িও না। তখন ঝিল বলে, আপনাকে কে বলেছে যে আমি ওর টেনশন বাড়াবো? আর তাছাড়া আমি কি করব না করবো সেটা তো আমি ভালো বুঝবো। তখন চৈতি বলে, না তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, তুমি এখানে কোনো কিছুই করতে পারছো না, শুধু শুধু ঝামেলা করছো। তখনই ঝিল চৈতিকে বলে, আচ্ছা, আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন? আর আপনারই বা আমার সঙ্গে এরকম করার কি দরকার বলুন তো? ওখানে দাদু অসুস্থ, আর আমি ওদের বাড়ির বউ, তাই আমার জানার অধিকার আছে, আপনার না। ওইদিকে সাক্ষ্য ডক্টরের সঙ্গে কথা বলতে বলে। তখনই ঝিলকে বলে, ঝিল তুমি এখানে? তখন ঝিল বলে, হ্যাঁ, আমি তো তোমাকে ডাকলাম। তখন সাক্ষ্য বলে, আমি না শুনতে পাইনি গো। তখন ঝিল বলে, আচ্ছা দাদুর কি অবস্থা বলো তো? তখনই সাক্ষ্য সবটা ঝিলকে বুঝিয়ে বলে আর বলে, দাদুর কন্ডিশন না ভালো নয়, অপারেশন করতে হবে। এক্ষুনি ডক্টরকে ফোন করতে হবে, আর ডক্টর আসলেই তাকে দিয়ে অপারেশন করব, আমি সঙ্গে থাকবো। তখনই ঝিল বলে, কি বলছো তুমি? তাহলে কি চিন্তার ব্যাপার? খারাপ কিছু হবে? তখনই সাক্ষ্য বলে, দেখো, যতই যতই আমরা বলি না কেন যে টেনশনের কিছু নেই, তারপর তো টেনশন থেকেই যায়। আরো আমাদের দাদু বয়স হয়ে গেছে, তার জন্যই না খারাপ লাগছে, জানো তো। তখনই তখনই ঝিল কান্নায় ভেঙে পড়ে আর বলে, দাদুর হঠাৎ করে কি রোগ বাঁধিয়ে ফেললো বলো তো? হঠাৎ করে এরকমটা হয়ে যাবে আমি না ভাবতেও পারিনি। তখন সাক্ষ্য বলে, ঝিল কেঁদো না, কাঁদছো কেন? দাদু একদম ঠিক হয়ে যাবে, আমরা আছি তো, তুমি চিন্তা করো না। তখন সাক্ষ্য বলে, আমিও তো ভাবতে পারছি না, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমরা তো ডক্টর, আমরা সব থেকে বেস্ট ট্রাই করব, তুমি চিন্তা করো না। আর তুমি তো এখানে আছোই। তখন ঝিল বলে, আমিও এখানে থাকবো। তখন সাক্ষ্য বলে, অবশ্যই থাকবে। তখনই চৈতি আসার এসে বলে, সাক্ষ্য, তুই ডক্টরকে একটু ফোন করে নে। তখন সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, ফোন করে নেব। তখন চৈতি বলে, আচ্ছা সাক্ষ্য, তোর দাদু অসুস্থ, তার অপারেশন করতে হবে, এরকম সিরিয়াস অবস্থা, আর তুই কি না এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের সঙ্গে কথা বলছিস? তখন সাক্ষ্য বলে, মানে? তখন চৈতি বলে, হ্যাঁ, তোর তো এখন সঙ্গে সঙ্গে গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলা দরকার, ডক্টরকে আসতে বলা দরকার, তাই না? দাদুর অপারেশনটা কি করে হবে না হবে সেই ব্যাপারে তোর কথা বলা দরকার। আর তুই কি না এখানে ঝিলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস। তখন সাক্ষ্য বলে, শোন চৈতি, আমি ডক্টর, তাই আমি কি করব না করব সেটা আমি বুঝবো। আর আমার দাদু অসুস্থ, ঠিক আছে? আমার থেকে না তোর দরদ বেশি হবে না। তাই আমার দাদুর ব্যাপার আমি বুঝে নিতে পারবো। ডক্টরকে ফোন করবো না আমি ঝিলের সঙ্গে কথা বলবো সেটা আমার ব্যাপার, তোকে বলতে হবে না। তখন তো চৈতির মুখটা একদম বন্ধ হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, শোন, আমার আর ঝিলের মাঝখানে একদম ঢোকার চেষ্টা করবি না, তোকে আমি বারণ করে দিলাম। আর আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তুই থাকবি না সেটাও তোর ব্যাপার। তুই যদি থাকতে চাস, ঠিক আছে, আমি বারণ করব না, তবে থাকতে না চাইলে সেটাও দরকার নেই। তখনই দেখা যাবে ঝিল বলে, আচ্ছা চৈতি ম্যাম, এখন যে আপনি কথাগুলো বলছেন সেগুলো অকারণে বলছেন না?
তখন চৈতি বলে, মানে? তখন ঝিল বলে, হ্যাঁ, উনি যখন আমার সঙ্গে কথা বলছিল তখন তখন আপনি বললেন যে অযথাই আমার সঙ্গে নাকি কথা বলছে। কিন্তু আপনি আপনি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন সেগুলি কি কোনো কাজের কথা? দাদুর অপারেশনের কথা? না তো। তাহলে আপনি না আমাদেরটা আমাদের বুঝে নিতে দিন। আমি ওদের বাড়ির বউ। আর আমরা কি করব না করব সেটা আমরা বুঝে নেব। আমাদের বাড়ির লোক, আমাদের দাদু অসুস্থ। তাই আমাদের চিন্তাটাই বেশি। তখন সাক্ষ্য বলে, একদম ঠিক বলেছ। ঠিক বলেছ তুমি। তখন ঝিল বলে, তাই আপনাকে না এত ভাবতে হবে না। আর তাছাড়া আপনি কেন এরকম করছেন? আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আপনি বাধা দেওয়ার কে? তখন চৈতি বলে, শোনো ঝিল, তুমি বা এখানে থেকে কি করবে বলো তো? আমি তো আছি। তখন ঝিল বলে, আপনি থাকবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি তো থাকবই। কারণ আমি ওদের বাড়ির বউ। আমি দাদুর বাড়ির বৌমা। আর দাদুর প্রতি আমার কর্তব্য আছে, সেটা আপনি বুঝবেনও না। কারণ আপনি তো আর ও বাড়ির কিছু হন না। তার জন্যই। তখন চৈতি হাসতে থাকে। তখনই সাক্ষ্য বলে, শোন চৈতি, তুই নিজেকে যতই আমার বন্ধু বলিস না কেন, তুই যে আমার কি সেটা কিন্তু আমি জানি। বন্ধু না শত্রু। তাই তুই যদি না থাকতে চাস, তুই এখানে থাকতে নাই পারিস। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি বরং ডক্টরকে একটা ফোন করে নেই। এই বলে সাক্ষ্য ডক্টরকে ফোন করে। তখন ডক্টরের সঙ্গে কথা বললেই ডক্টর বলে, আমি এখনই আসছি। আপনি চিন্তা করবেন না। সবকিছু ব্যবস্থা করে রাখুন। আমি আসছি। তখন সাক্ষ্য বলে, থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। আপনাকে যে এত তাড়াতাড়ি পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। তখন ডক্টর বলে, না, না, উনি আমাদের সিনিয়র। উনার থেকে কত পেপার পেয়েছি বলুন তো? ঠিক আছে, আমি আসছি, এই বলে রেখে দেয়। তারপর সাক্ষ্য চলে গেলেই ওইদিকে চৈতি চৈতি ঝিলকে বলে, তুমি না বড্ড উড়ছো। তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করছো? তখন ঝিল বলে, আপনার সঙ্গে প্রতিযোগিতা করবো আমি? কিসের জন্য? আপনার সঙ্গে তো আমার কোনো প্রতিযোগিতাই হয় না। আপনার সঙ্গে আমি প্রতিযোগিতা করবো কেন বলুন তো? আমি হলাম আমার স্বামীর ওয়াইফ। আর আমি ওর জীবন সঙ্গিনী। তাই আমি কি করব না করব সেটা আমি বুঝবো। আপনি তো আমাদের কোথাও নেই। আপনার সঙ্গে আমার কিসের প্রতিযোগিতা? আমি না সেটাই বুঝতে পারলাম না। আপনি মনে হয় বুঝতে পারছেন না, তাই না? যে আপনি অযথাই আমার সঙ্গে মুখ লড়াচ্ছেন। আর আমার জায়গাটা যেই জায়গায়, আপনি তো সেই জায়গায় কোনোদিনও পৌঁছতে পারবেন না। তাহলে অযথাই না আমাদের মাঝখানে ঢুকে পড়ার চেষ্টা করেন। কিন্তু সেটা করে না আর কোনো লাভ নেই। কারণ আমি ওই বাড়ির বউ অলরেডি হয়ে গেছি। আর আমার জায়গাটা কোথায়, আমার কর্তব্য কি সেটা কিন্তু আমি জানি। সেটা আমি আপনার থেকে শিখবো না। আর আপনি আমাদের সম্পর্কটাকে না কোনোদিন আর নষ্টও করতে পারবেন না। খুব তো চেষ্টা করেছিলেন। পেরেছেন কি আমাদের দুজনের মাঝখানে ঢুকতে? কোনোদিনও পারবেন না। তাই আমার সঙ্গে লড়াইটা করতে আসবেন না আপনি। এই বলে সেখান থেকে ঝিল চলে যায়। তখনই চৈতি মনে মনে বলে, খুব ওড়ছো তাই না? এবার দেখো তোমার ওরা কিভাবে আমি বন্ধ করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।